তো অনেকে ভাই আমারে প্রশ্ন করেন যে জজ ভাই আপনি বাংলাদেশে আসেন না কেন? তো অনেকের তো ভাইয়া আবার অনেকের আঙ্কেল, বুঝছেন? তো বলে যে জজ ভাই বা জর্জ আঙ্কেল তা আপনি তো বাংলাদেশ আসেন না, তা মানে কত ইউটিউবাররা বাংলাদেশে আসে ঘুরে ফিরে ভিডিও টিডিও করে, কিন্তু আপনার এত বছর ধরে ফলো করি, কিন্তু ভাই আপনি তো বাংলাদেশে কখনো আসেন না। হ্যাঁ ভাই, বাংলাদেশে আসার খুব ইচ্ছা ছিল, এই রিসেন্টলি আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পর সেই মানে সাহস আর পাইতেছে না বাংলাদেশে যাওয়ার মতো। এখন বলতে পারেন যে জজ ভাইয়া ডোনাল্ড ট্রাম্প আইসে তো আপনার কি মিয়া, আপনি তো সিটিজেন, আপনার তো কোনো কাহিনী নেই, যারা না ইলিগেল লিগেল এগুলো আছে এদের না কাহিনী আছে, আপনি আহেন না গেলে ডোনাল্ড ট্রাম্পের ডর না গেলে আরে আমাকে কথা কবেন ডোনাল্ড ট্রাম্পে ডোনাল্ড ট্রাম্পের কবেন আমাকেও কথা কবেন, বুঝছেন? দেখি ডোনাল্ড ট্রাম্পের কত বড় সাহস আমার জজ ভাইয়ের সাথে বেয়াদবি করে, বুঝছেন? এগুলি আর কি, বুঝছেন? তো ভাই একটা সত্য ঘটনা আমি আপনাদেরকে বলি, এটা মাত্র 3-4 দিন আগের ঘটনা, মাত্র 3-4 দিন আগের ঘটনা। আজকে সকালে আমি জানলাম, ঘটনা ঘটছে 3-4 দিন আগে সকালে জানলাম। সেটা হলো আমার এক দোস্ত, ওই আমরা একসাথে ইউনিভার্সিটিতে পড়তাম। তো সেই দোস্ত বেশি দিন না 2 বছর আগে আমেরিকাতে আসছে। তো আমেরিকাতে আসার পর ইমিগ্রেন্ট ভিসাতে আসছে, তো আমেরিকাতে আসার পর তার গ্রিন কার্ডও হয়েছে। তো এখন বাংলাদেশে বৃদ্ধ বাবা মা আছে, ব্যবসা বাণিজ্য আছে, আত্মীয় স্বজন আছে, নয়া বিয়া করছে, শ্বশুরবাড়িও আছে, বুঝছেন? তো বউ এখনও ঠিক মতো আনেনি, তো এখন বাংলাদেশে আসা যাওয়ার ভিতরে এসে ঠিকঠাক মতো যদি বাংলাদেশে গিয়া বউর কাছে হাজিরা না দেয় তো বউ থাকবে না। সিরিয়াস ভাই, বাংলাদেশে গিয়া যদি ঠিক মতো বউর কাছে হাজিরা না দেয়, নয় বিয়া করছে তো বউ থাকবে না। তারপরে হোর বাড়ি মানে কি শ্বশুরবাড়ি আর কি, তো শ্বশুরবাড়িরও আছে, প্রেশার আছে যে তুমি জামাই বিয়া করছো, আমার মাইয়ারা লয়ে যাওয়া ভালো কথা, কিন্তু মাইয়া কি একা মাসের পর মাস বছর থাকবো নাকি? কারণ বউরে প্রসেস করে আমেরিকাতে আনতে তো সময় লাগবে। তো এর জন্য সে ঘন ঘন কী করতো, বউর কাছে গিয়ে হাজিরা দিত। কারণ বউর কাছে লাস্ট টাইম হাজিরা দিতে গেছে, তো সে আসছে। আজকে কীবার ভিডিওটা করছে, আজকে হলো শুক্রবার নাকি, হ্যাঁ ঘটনা ঘটছে সম্ভবত সোমবার দিন, হ্যাঁ তো আবার তাই বলে এই যে আজকে সকালে কথা হয়েছে, সারাদিন তো সময় পাইনি ভিডিও করার, তা আজকে একটু সময় পাইছি। এখন হলো সন্ধ্যাবেলা, ক্যামেরাটা ঘুরে দেখাই। এখন বাজে হলো ঘড়িতে কয়টা বাজে, এখন ঘড়িতে মনে হয় 6টা বাজে, বুঝছেন? তো এই হলো আমেরিকার পরিবেশ। আমি ভিডিওটা করছি হলো আমেরিকার সাউথ ওয়েস্ট ফ্লোরিডা থেকে, দেখতে পাচ্ছেন আমার দোকানের সামনে দাঁড়িয়ে ভিডিও করে। আমার তো 2টা দোকান, এটা হলো একটা দোকান। মাঝে মধ্যে বিকেলবেলা আমি আসি, একটু হাজিরা টাজিরা দিই, ওদের খাতাপত্র চেক করি, পয়সা কতির হিসাব টিসাব করি, তারপর আবার কিছুক্ষণ পর চলে যাই। তো আমি কিছুক্ষণ পর চলে যাব, তো আপনাদের জন্য দাঁড়িয়ে ভিডিওটা করো। তো ভাবলাম ওই যে ঘটনাটা ঘটছে সোমবার দিন, সেই কাহিনিটা আমি আপনাদেরকে বলি। তো দোস্ত তো গেছে বোর কাছে হাজিরা দিতে লেগে, তো থেকে এসে 3-4 সপ্তাহ ঘন যাইতো রাইতো, বুঝছেন? বোর কাছে ঘন যাইতো রাইতো না, বিয়ে করছে, বুঝেন না? তো এসে তো সোমবার দিন আইসে ফ্লাইটে সকালে 11টা 11:30 বাজে হিথ্রো এয়ারপোর্টে, হিথ্রো না, JFK জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নিউ ইয়র্কের সবচেয়ে বড় এয়ারপোর্ট। আপনি যদি কোনোদিন আমেরিকাতে আসেন না, এই জন এফ কেনেডি এয়ারপোর্ট দিয়ে আপনাদেরকে ঢুকাইবে আমেরিকার ভিতরে। তো গেছে জন এফ কেনেডি, সে তো একেবারে খুশি আমেরিকাতে আসে, আবার কাম কাজ করবো 6 মাস 9 মাস 1 বছরের মতো, তারপরে পয়সা করে জমাইবো, আবার বোর কাছে হাজিরা দিতে যাইব, কারণ এখানে তো আবার কামও আছে তার। তো দোস্ত গেছে, তো সামনে তো ইমিগ্রেশন পুলিশ আছে। আপনারা জানেন কি না জানি না, আমেরিকার যে ইমিগ্রেশন পুলিশগুলো আছে না, সবার কিন্তু পকেটে পিস্তল থাকে। এটা অন্য কোনো দেশে আপনারা দেখবেন। আমি যে ইটালিতে গেছি, ফ্রান্সে গেছি, সুইজারল্যান্ডে গেছি, ইজিপ্টে গেছি, মেক্সিকোতে গেছি, কোনো এয়ারপোর্টে আমি কিন্তু পুলিশদের দেখিনি যে তাদের বেল্টের ভিতরে মানে গান লাগানো থাকে, পিস্তল লাগানো থাকে, বুঝছেন? তো এই JFK এয়ারপোর্টে যখন আপনারা যাবেন, তো এটা আপনারা দেখতে পাবেন, দেখতে একটা রিয়াল পুলিশের মতো মনে, উঁচা লম্বা, বুঝছেন? আর কালো অফিসারদের সঙ্গে বেশি নিউ ইয়র্কে ইমিগ্রেশন অফিসারদের মধ্যে কালো ইমিগ্রেশন অফিসারই হলো বেশি, অনেকটা পুলিশের কামও করে তারা, মোটা, বুঝছেন? দেখতেও দানবের মতো, ভয় লাগে। তো যাই হোক, তো তারা ডাকাইছে, সে যে আমারে বললো হুবু, আমি আপনাদেরকে তাই বলতেছে, সে ডাকাইছে, সে তো গ্রিন কার্ড দিছে, একেবারে সিনা ফুলে পাসপোর্টটা বাইর করে দিয়েছে, গ্রিন কার্ড দিছে। তো মনে করছে পাসপোর্টের ভিতরে সিল মেরে তারা ভিতরে ঢুকে দেবে, ঝামেলা শেষ, তা তো পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড আছে। তো এইখানেই ভাই ভুল হয়েছে, বুঝছেন? অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো না, অতিরিক্ত কনফিডেন্ট ভালো না। একটা কথা আপনারা মনে রাখবেন, এই যে গ্রিন কার্ড যে আপনাদেরকে দেয়, গ্রিন কার্ড কিন্তু একটা স্থায়ীভাবে আপনাকে থাকার সুযোগ দিয়েছে। এর অর্থ এই না যে সারা জীবন আপনি স্থায়ীভাবে থাকবেন। চাইলে এই গ্রিন কার্ড আমেরিকার সরকার যে কোনো সময় আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে, বিভিন্ন আইনের দোহাই দিয়ে এবং বিভিন্ন নানা রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে যদি আপনি জড়িয়ে যান, তাহলে খুব সহজে আমেরিকার আইএনএ যে অ্যাক্ট আছে, ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারাল অ্যাক্ট, তো ওইগুলো ধারা উপধারায় এইগুলোই লেখা আছে, যদি কোনো ভেজাল পায় আপনার ভিতরে, যে কোনো ভেজালই হোক না কেন, তো আপনার এই গ্রিন কার্ড তারা আবার ফেরত নিতে পারে এবং আপনাকে ডিটেইন করতে পারে, দেশে আবার ফিরে দিতে পারে। তো এটা মনে হয় বাংলাদেশ থেকে অনেকে আপনারা জানেন না। তো আপনারা তো প্রথম ফাইটটা আমেরিকাতে আসার পর থাকে যে
কত তাড়াতাড়ি আপনারা গ্রিন কার্ড পাবেন। আর গ্রিন কার্ডটা পাওয়ার পরেই বলেন আলহামদুলিল্লাহ। না ভাই, আলহামদুলিল্লাহ আপনাকে 100% আলহামদুলিল্লাহ আপনি তখনও বলতে পারবেন না, আপনাকে 50% আলহামদুলিল্লাহ বলতে হবে। গ্রিন কার্ড পালে আপনাকে 50% আলহামদুলিল্লাহ বলতে হবে, পুরো আলহামদুলিল্লাহ বলতে পারবেন না। পুরো আলহামদুলিল্লাহ বলবেন হলো পাসপোর্ট পাওয়ার পরে। তারপরে আবার ঝামেলা আছে, ডোনাল্ড ট্রাম্প এসে ওইখানেও ঝামেলা লাগাই দিয়েছে, বুঝছেন। তো ওইখানে আবার 100% আলহামদুলিল্লাহ বলতে পারবেন না, 90% বলতে পারবেন। তো গ্রিন কার্ড যখন পাবেন তখন 50% আলহামদুলিল্লাহ, পাসপোর্ট যখন পাবেন, আর ডোনাল্ড ট্রাম্পের আমল হলো 90% আলহামদুলিল্লাহ, আর ওই 10% এখনও বাকি আছে, বুঝছেন। কারণ আমেরিকাতে নতুন করে আবার ডিন্যাচারালাইজেশন শুরু হয়ে গেছে। শুনছেন তো আপনারা, পত্রপত্রিকা দেখছেন, যারা কিনা সিটিজেন হয়েছে তো তাদেরও কাগজপত্র মানে বের করে রিওপেন করে যাদেরকে সন্দেহ হয় এগুলো খুঁজে খাইছে, তারা দেখতেছে কারো ভিতরে কোনো ভেজাল টেজাল আছে কিনা, বুঝছেন। তো কেস রিওপেন করে এগুলোকে ওই ন্যাচারালিস্ট সিটিজেন যারা, যেমন আমি হলো আমেরিকার ন্যাচারালাইজ সিটিজেন, তো আমাকে আবার আমার পাসপোর্ট যাতে আমেরিকার সরকার ফেরত নিতে পারে, আমাকে ডিন্যাচারালাইজ যেটা করে, একটা ন্যাচারালাইজ হয়ে আমেরিকার সিটিজেন হয়, আর ডিন্যাচারালাইজ করে আমেরিকার সিটিজেন থেকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়, এবং আগের যে বাংলাদেশে পাসপোর্ট আছে যে যে দেশ থেকে আসছে, বুঝছেন, তো সেই দেশে তাদেরকে ধীরে ধীরে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয়, এটাকে ডিন্যাচারালাইজেশন বলে। তো এখন তো এই কাহিনিও শুরু হয়েছে, তো যার ফলে পাসপোর্ট পাওয়ার পরও কিন্তু আপনি 100% আলহামদুলিল্লাহ বলতে পারেন না, 90% বলতে হয়, কারণ 10% রিস্ক রয়ে গেছে, যে কারণে আমি 90% বললাম। এখন আমি ওই খাতরার মধ্যে রয়েছে। তো আমার বন্ধুর প্রসঙ্গে ফিরে আসি। তো বন্ধু তো দিচ্ছে গ্রিন কার্ড, তো বন্ধুরে কোনো কী কারণে জানি সন্দেহ হয়েছে, বন্ধুরে কী কারণে জানি সন্দেহ হয়েছে। আর সন্দেহের একটা কারণ আছে আমার কাছে যেটা মনে হয়, কারণ ঢাকা থেকে আপনার জিএফকে পর্যন্ত প্রায় 22 ঘন্টার জার্নি, তারপরে মিডল ইস্টের কোনো একটা দেশে ট্রানজিট নিতে হয়, সেটা কাতার, দুবাই হতে পারে, বুঝছেন। তো ওই সব দেশে 2-4 ঘন্টা ট্রানজিটের পর আবার প্রায় 10-12 ঘন্টা প্লেনে থাকতে হয় আটলান্টিকের এই পারে, তারপরে তারা এই জিএফকে এয়ারপোর্টে আসে। তো ভিতরে তো ওই কিছু চা বিস্কুট দেয় খাইতে টাইতে, তারপরে ঘুম নাই কিছু নাই, বুঝছেন, চেহারা স্রোত হয়ে যায় অনেকটা শয়তানটার মতো। সিরিয়াস ভাই, যারা কিনা আমেরিকাতে আসে প্লেন থেকে যখন নামে, ম্যাক্সিমাম লোকের চেহারাটি হয়ে যায় শয়তানটার মতো। এই কারণ হলো ঘুম নাই কিছু নাই, উস্কো কুস্কো চুল, চোখ লাল থাকে, বুঝছেন। তো নানান কারণে দেখতে একটুখানি পাগল পাগল মনে হয়। তো হয়তো বা এখন ইমিগ্রেশন পুলিশ এয়ার কন্ডিশন রুমে বসে ডিউটি করতেছে, তার তো আর এগুলো জানার কথা না, আর এগুলো নিয়ে তার কোনো বিষয় না। তার চেহারা, সে যখন সামনে কে আইসে পাসপোর্ট দিয়েছে তখন সে চেহারার দিকে তাকে, এইটা তো সে ভাবে না যে লোকটা কত কষ্ট করে এই 12 ঘন্টা 20 ঘন্টা প্লেন জার্নি করে আইসে, এটা তো তার কাহিনী না। তো এখন হয়তো তার কাছে গেছে, কোনো কারণে সন্দেহ হয়েছে, চোখ লাল গেলেগা, চুল এরকম গেলেগা, মাথা আশ্রটা গেলেগা, দাঁত থেকে হয়তো গন্ধ বেরিয়েছে, কারণ সে তো গত 24 ঘন্টা দাঁতও মাজেনি। ব্রাশ করবে কই, ব্রাশ করবে কই, দাঁত টুথপেস্ট তো প্লেন দেখেও যায় না। তো যাই হোক, কী হয়েছে না হয়েছে এটা ও জানে, আর ওর আল্লাহ মাহবুদ জানে, আর ওই কী বলে আর ওর কিসমতই জানে। তো গ্রিন কার্ড দিয়েছে, গ্রিন কার্ড দেওয়ার পর কী কারণে সন্দেহ হয়েছে, ও আমারও বললো যে দোস্ত এদিক ওদিক আমার কল টল করলো, এদিক ওদিক পুলিশ অফিসার দেখলাম কল করলো, কম্পিউটারে নানান হাবিজাবি করলো, তারপর আমার গ্রিন কার্ড নিয়ে আবার আরেকটা ডেস্কে গেলো, গিয়ে টিয়াতে আইসা বলতেছে যে তোমাকে তো আমরা একটা ঢুকতে দিব না, তোমার সমস্যা আছে, বুঝছো, তোমার সমস্যা আছে, এই গ্রিন কার্ড নিয়ে তোমার ভিতরে ঢুকতে দিব না। তা আমি তো ডরাই গেছে, প্যালে তো আমি মুইটা দিই ওখানে। তা আমি বললাম কেন, আমার তো সবাই ভালো ইংলিশ জানে, তা আমি তো পুরাটা বাংলায় বলতেছি, ইংলিশ বললে আপনারা মজা পাবেন না। তো দোস্ত বলতেছে কেন, না কোনো ঝামেলা আছে, এত কৈফিয়ত তোমরা দিতে পারো না, এখন একটাই অপশন আছে, গ্রিন কার্ডটা আমরা রেখে দিয়েছি, পরবর্তী প্লেনে তোমাকে আমরা পাঠিয়ে দেবো এখান থেকে ডিটেনশন রেখে, এবং এয়ারপোর্টের ভিতরে কি ডিটেনশন সেন্টার আছে, কোনো মানুষকে 24 ঘন্টা 72 ঘন্টা আটকে রাখার মতো খাঁচা আছে, বুঝছেন। অন্য দেশে তো খাঁচা টাচা আছে শুনছি, মালয়েশিয়াতে বা মিডল ইস্টের বিভিন্ন দেশে খাঁচা বানাইছে তারা, সিঙ্গাপুরেও খাঁচা আছে শুনছি, কিন্তু আমেরিকাতে খাঁচার একটা রুমই আপনাকে দেবে, এয়ার কন্ডিশন করা রুম, ওইখানে আপনাকে আটক রাখা হবে 24 ঘন্টা 72 ঘন্টা পর্যন্ত। তো যাই হোক, এখন আমার দোস্ত তো একেবারে মানে কলিজে শুকিয়ে গেছে, কেমনি কী অবস্থা। তো এখন বলতেছে কোনোভাবেই তার বুঝিতে পারতেছে না, বলতেন একটু ঝামেলা আছে, এই শীতটা দিতেছে, আমরা পরে এটা দেখবো, তো তুমি এক কাজ করো, তোমাকে আমরা পাল্টা ফ্লাইটে পাঠিয়ে দিই, তো তুমি চলে যাও, তারপর আমরা তোমাকে চিঠির মাধ্যমে তোমাকে ইমেল করবো, চিঠি পাঠাবো, তোমার ঠিকানা কী হয়েছে না হয়েছে এগুলো বিস্তারিত জানবা, কিন্তু এখন তোমাকে এই এন্ট্রি পারমিশন আমরা দিতে পারছি না। তা এখন তো আমার দোস্ত পারে তো প্যান্টে মিটে দেয়, মানে কী করবে, এখানে কাম কাজ আছে। এখন আমেরিকার এয়ারপোর্টে এসে আবার দেশে ফিরে গিয়ে কী এক কাহিনী, মানে যার ক্ষেত্রে এটা ঘটছে ভাই সে তো এটা বুঝবে। তো আমার দোস্ত বলতেছে দেখ, মানে দোস্তের একটা অপশন দিয়েছে আবার ওই ইমিগ্রেশন অফিসার, বলতেছে কাজ করো, তুমি তাহলে কাজ করো, তোমাকে আরেকটা সুযোগ আছে, তুমি তোমার গ্রিন কার্ড সারেন্ডার করো, আমি তোমার কিছু কাগজপত্র দিচ্ছি, তো তুমি আমেরিকাতে ঢুকতে পারো, আজকে তোমাকে আমি ঢুকতে দিব, কিন্তু B1 B1 তো না, B2 ক্যাটাগরিতে, ওই যে B2 ক্যাটাগরিতে হলো ওই যে টুরিস্ট ভিসা, ভিজিটর ভিসা যেটাকে বলে, বুঝছেন। তো B2 ক্যাটাগরিতে তুমি ঢুকতে পারবা, কিন্তু ওই এলিয়েন হিসেবে ঢুকতে পারবা না, পার্মানেন্ট এলিয়েন হিসেবে ঢুকতে পারবা না, অর্থাৎ তুমি যে পার্মানেন্ট রেসিডেন্ট ওই স্ট্যাটাসে তুমি ঢুকতে পারবা না। একটা সুযোগ আমি তোমাকে দিতে পারি, এই B2 ক্যাটাগরিতে চাইলে তুমি ঢুকতে পারো, অর্থাৎ ভিজিটর হিসেবে, টেম্পোরারি
কি বলে ওই কি বলে নন ইমিগ্রেন্ট ভিসা মানে টেম্পোরারি ভিজিটর হিসেবে তুমি চাইলে ঢুকতে পারো, আর নিলে দ্বিতীয় অপশন হলো তোমাকে দেশে পাঠিয়ে দিই। তা এখন তো আমার দোস্তের গেছে কলজে সুখে, কী করবে, নানান চিন্তা ভাবনা করে আর মাথায় মধ্যে তো কিছু ঢুকতেছে না। এর কারণ হলো সময় ওখানে কম, পিছনে লাইনও লাগছে, আর এত সময় তো তাকে দেবে না, তাকে কয়েক মিনিট সময় দিয়েছে, ডিসিশন নেই কী করবা। তো এখন আমার দোস্ত তাড়াহুড়া করে বলছে তাদেরকে, এক কাজ করো, আমি তো দেশে ফিরে যাওয়ার মতো অবস্থা নাই। তো ও বলতেছে যে ও হয়তো মনে মনে আমার দোস্ত ভাবছে যে এখন তো ঢুকি, বাংলাদেশে ফিরে না গিয়া আপাতত তো ঢুকি ভিতরে, বুঝছেন, আপাতত ভিতরে ঢুকি, তারপরে লয়ার টয়ার নিয়ে তারপরে কেমনি কী করা যায়, তো ওই গ্রিন কার্ড আবার পুনরুদ্ধার করুন নে। তো এইটাই হয়তো সে ভাবছে, আমার কাছে যেটা বললো। তো বলছে আচ্ছা ঠিক আছে, গ্রিন কার্ড সারেন্ডার করলাম, তোমার কী কী কাগজপত্র আছে দাও, সই স্বাক্ষর করলাম, কিন্তু যেমনি পার আমাকে একটু ঢুকতে দাও, আমি আর দেশে ফিরে যেতে চাইতেছি না। তখন ওই ইমিগ্রেশন অফিসার টেকনিক্যালি কী করছে, তার কাছ থেকে গ্রিন কার্ডটা রাখছে, আর যে পেপারে সে সই স্বাক্ষর করছে, আজকে সকালে আমারে বললো, ঘটনা তো ঘটছিল সোমবার দিন, তার লয়ারে যে পেপার দেখাইছে, তো লয়ার বললো যে তোমার তো সর্বনাশ হয়ে গেছে, তুমি যে এত কষ্ট করে গ্রিন কার্ড পাইছো, তোমার গ্রিন কার্ড তো তুমি নিজের স্বইচ্ছায়, এখানে পেপার এটি লেখা আছে, তুমি স্বইচ্ছায় গ্রিন কার্ড তুমি আবার আমেরিকার সরকারকে আবার ফেরত দিয়ে দিছো। এখন তোমার আর গ্রিন কার্ডের স্ট্যাটাস নাই, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল স্ট্যাটাস নাই, তুমি এখন একজন ভিজিটর ভিসাতে, V2 ভিজিট ভিসাতে তুমি এখন আমেরিকাতে রয়েছো, 6 মাস তোমার এই ভিসার ভ্যালিড আছে, 6 মাস পর তুমি ইলিগেল হয়ে যাবে। এবং এই যে তুমি যেখানে কাজ করতে, যে মানে রাইখা যে বাংলাদেশে বসে কাছে হাজিরা দিতে গেছিলা, এখন তুমি চাইলে আইনত আমেরিকার আইন অনুযায়ী সেই কাজও তুমি জয়েন করতে পারবে না, কারণ তুমি ইলিগেল হয়ে যাবে, কারণ কাজ করার পারমিশন নাই এই V2 ভিসাতে। এখন তো আমার দোস্তের মাথায় বাস, এখন এটা নিয়ে তো ছাড়া বিরাট পাগল, এখন ইকুলরে ফোন করতেছে, ওই লয়াররা ফোন করতেছে, আমারে কল দিছে। তো এখন আমি আর কি করতে পারবো, বুঝছেন। তবে একটা ভুল সে করছে, সে যদি না করতো, পাসপোর্টটাকে যদি, গ্রিন কার্ডটাকে যদি ওই মুহূর্তে সারেন্ডার না করতো, আমার কাছে যেটা মনে হচ্ছে, ওকে তো ডিটেনশন দিতে চাইছিল, চাইলেও পরবর্তী ফ্লাইটে পাঠাতে পারতো না। আর এবং আইন অনুযায়ী তার লয়ার রাখারও অধিকার আছে। তাকে যদি ডিটেনশনে দিতে চাইছিল, তো 2 দিনের জন্য ডিটেনশন দিত, কিন্তু সেখানে একটা লয়ার পাইতো এবং বুদ্ধি পরামর্শ করে একটা সমাধান বের করতে পারতো, এবং তার নিজের যে লয়ার আছে তার সাথেও কথাবার্তা বলতে পারতো। কিন্তু যখন থেকে ইমিগ্রেশন অফিসার বলছে তাকে যেখান থেকে ফেরত পাঠিয়ে দেবে বাংলাদেশে, ওইখানে তার হাগুমুতু বেড়ে গেছে, বুঝছেন, বেড়ে গেছে। তো যার ফলে তাড়াতাড়ি বলছে, ধুর শালা, বাংলাদেশে যাওয়ার দরকার নেই, কোনো মতো আগে ঢুকি দো আমেরিকার ভিতরে, তারপর লয়ারদের করুন। কিন্তু ভাই, যা সর্বনাশ করার তা তো হয়ে গেছে, সেটা গ্রিন কার্ডটা তো মানে সারেন্ডার করে দিছে, কাগজপত্রে এটি লেখা আছে। তো এই হলো ভাই অবস্থা। আমার দোস্তের তো কান্নাকাটি, বাংলাদেশে বোর কাছে খবর গেছে, বুঝছেন, বাংলাদেশেও কান্নাকাটি, মানে কত সাধনা করে, কত কষ্ট করে মানুষ একটা গ্রিন কার্ড পায়, আর গ্রিন কার্ডটা এমনি গেল ভাই, কোনো কারণ ছাড়াই, বুঝছেন, কোনো কারণ ছাড়াই, বেহুদা, কিচ্ছু না। এখন মনে হয়নি এখন ওই যে ডোনাল্ড ট্রাম্পের আমল, যারে তারে ধরতেছে, গ্রিন কার্ড বাদ করে দিতেছে, লিগেল হোক দেশে পাঠিয়ে দিতেছে, সিটিজেন হন বা নন সিটিজেন হন, বুঝছেন, কোনো কাহিনী নাই, ডিন্যাচারালাইজ করে দিতেছে, এইসব নানান কাহিনী করে তো পুরো অস্থির অবস্থা। তো ভাই, যাও বাংলাদেশে আইতাম, এখন তো আমার তো পাসপোর্ট আছে, এখন বাংলাদেশে যাওয়ার পর আমি যে আবার এয়ারপোর্ট দিয়ে আমার বউ বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর মতো আমেরিকাতে ফেরত আসতে পারো, এর ভাই কোনো অবস্থা নাই। এই তো ভাই, কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আমি কিছু দেখি না। যদি ওখান থেকে আমার খোদা না করুক, আজকে তো আমার দোস্তের উপর ভিডিওটা করতেছে, যদি আমার ক্ষেত্রে এটা ঘটে, তাহলে আমি কী করুন? তো এইসব রিস্ক নেওয়ার দরকার নেই ভাই, আমার ওই এয়ারপোর্টে যাওয়ারই দরকার নেই। ওই JFK এয়ারপোর্টে ওইখানে তো ইমিগ্রেশন চেক হয়, তা আমার আসলে ওই এয়ারপোর্টে যাওয়ারই দরকার নেই, বুঝছেন। তো এর জন্য ভাই ভয় বাংলাদেশে আপাতত যাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প আছে আর 3টা বছর, উনি যাক, তারপরে তো কোন সরকার ক্ষমতা আসবে তা তো যায় না, তবে ডেমোক্রেটরাই আসবে, বুঝছেন, দোয়া করেন ডেমোক্রেটরা যাতে ক্ষমতা আসে। তো ডেমোক্রেটরা ক্ষমতা আসলে তো আমরা যত বৈধ অবৈধ আমরা ইমিগ্রেন্টরা আমেরিকাতে আসে, একটু শান্তিতন্ত্র তো বাইরে চলাফেরা করতে পারবো। সারা আমেরিকাতে নিয়ে আতঙ্ক ছড়ায় পড়ছে। আর এই যে কাহিনী, তার কাহিনী আমি যে ইউটিউবে ফেসবুকে ভিডিও করে দিলাম, এখন তো আপনারাও জানবেন, এখন এই কাহিনীটা এখন আপনারাও জানেন। এখন চারদিকে একটা আতঙ্ক অবস্থা। তো বলেন ভাই, এই অবস্থা কেমনে বাংলাদেশে যাই, যে জন্যই বাংলাদেশে যাইতাম, এখন আপাতত তাও যাওয়া হচ্ছে না। তো ভাই, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সালাম।